আপনি চলচ্চিত্রে এসেছেন ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে। শ্বেতপাথরের থালা আপনার প্রথম অভিনীত ছবি, যে ছবিটি জাতীয় পুরস্কার পায় শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে। আহ, কিভাবে অভিনয়ে আসা? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কিভাবে অভিনয় আসা? কারণ অভিনয় করার খুব একটা আগ্রহ বা ইচ্ছা কোনোদিনই ছিল না। বলতে গেলে অভিনয়টা যে কি সেটা খুব একটা ছোটবেলা থেকে গুরুত্ব দেওয়ার মতো কেউও ছিল না, কারণ আমাদের ফ্যামিলি খুব কনজারভেটিভ ছিল। কারণ আমরা একটা অন্য অ্যাটমসফিয়ারে বড় হয়েছি। আমার বাবা চেয়েছিলেন যে আমি আইএএস আইপিএস অফিসার হই। তো ফলে ছোটবেলা থেকে নাচের একটা প্রবণতা ছিল আমার মধ্যে। আমি মণিপুরি শিখেছিলাম, তারপর একটু বড় হওয়ার পর ওড়িশি শিখেছিলাম। এবং স্কুলে আমি সমস্ত পার্টিসিপেট করতাম আর কি, লিটারারি আরে মানে স্কুলের সব নাচের ফাংশনে। কিন্তু অভিনয় করার কথা কখনোই ভাবিনি। একটা স্কুলের ফাংশনে আমাকে একজন স্পট করেন এবং বলেন যে একটা এরকম ফেয়ারি টেলের সিরিয়াল হচ্ছিল তখন, এবং আমার বন্ধুর দাদাই ছিল তার মধ্যে। তো ফেয়ারি টেল যেরকম হয় না, সিন্ডারেলা, হোয়াইট ডভ, ওরকম একটা। তো আমি জাস্ট মজা করে একটা করেছিলাম। তো ওটা দেখে পরিচালক প্রভাত রায় আমাকে ডেকে পাঠান শ্বেতপাত্রের থালা ছবির জন্য। বাংলা চলচ্চিত্র সেই ৩০-এর দশকে প্রমথেশ বড়ুয়া এবং দেবদাস, তারপরে ৪০, ৫০, ৬০, বাংলা চলচ্চিত্রের এই যে বিবর্তনের ধারা, আজকে এই ২১ শতকে এসে বাংলা চলচ্চিত্রের এই বিবর্তনকে আপনি কিভাবে দেখেন? বাংলা চলচ্চিত্রে কি ধরনের পরিবর্তন এসছে এবং কোন দিকে যাচ্ছে? দেখুন, বাংলা চলচ্চিত্র একটা বিশাল মানে ট্রান্সফরমেশনস আর চেঞ্জেসের মধ্যে দিয়ে গেছে। কারণ আমাদের যুগ পাল্টেছে, সোসাইটি বদলেছে, লাইফস্টাইল বদলেছে, তার সঙ্গে সঙ্গে উত্তরণ হতে হতে গেছে। একটা সময় এমন হয়েছিল যে খুব ভালো বাংলা ছবি তৈরি হচ্ছিল না, আবার ঠিক তার পর মুহূর্তেই এত ভালো বাংলা ছবি তৈরি হতে শুরু করলো, এখানে আমরাই অবাক হয়ে গেলাম যে এত ভালো পরিচালকরা কোথায় ছিলেন। তো আমার মনে হয় প্রত্যেক জায়গাতেই একটা ভীষণ ভাবে ভালো কাজের মানে ধারা আসে। তারপর হয়তো একটা সময় যায় যেখানে মানুষ একটু চিন্তা করে ভাবে যে কি কাজ করবে। কারণ সত্যজিৎ রায়ের যুগ বা আমাদের যারা মানে বিরাট পরিচালকরা ছিলেন, সলিল দত্ত, অগ্রদূত বা আমাদের অজয় কর, তাদের পরে মানে আমাদের ঋত্বিক ঘটক, মানে এদের পরে তারপরে বাংলা ছবিকে আবার আঁকড়ে ধরে এগোনো। কারণ তারা এমন কিছু সৃষ্টি করে গেছিলেন যেগুলো মানে যেগুলো রেপ্লিকেট করা সম্ভব নয়। তাই জন্য আমাদের কিছু দিন ওয়েট করতে হয়েছে, যারা এখন আবার ভালো পরিচালকরা এগিয়ে এসেছেন কাজ করতে। এখন আমাদের বাংলাতে আমরা সমৃদ্ধ এত ভালো ভালো পরিচালকদের সঙ্গে কাজ করে। তো এই যে বিবর্তন এসছে সমাজের প্রত্যেকটা স্তরে বদলানোর সঙ্গে সঙ্গে, সেটা আমার মনে হয় খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে আমাদের সোসাইটির উপর। আজকে যেরকম মাল্টিপ্লেক্সেস হয়েছে ছবি, মানে আজকে শুধুমাত্র থিয়েটারে মানে থিয়েট্রিক্যাল রিলিজ শুধুমাত্র ইন্ডিভিজুয়াল হলে হয় না, আজকাল মাল্টিপ্লেক্স হয়ে গেছে, ডিভিডি এসে গেছে, নানা রকম কিছু চেঞ্জ হয়েছে মানুষের জীবনে। তো ফলে লাইফস্টাইল বদলানোর সঙ্গে সঙ্গে ছবির বক্তব্য গল্পগুলোও বদলে গেছে। আপনি সম্প্রতি একটি ছবিতে অভিনয় করেছেন যেটির প্রিমিয়ার হয়েছে বিভিন্ন জায়গায়, তার মধ্যে যুক্তরাষ্ট্রেও হয়েছে। ছবিটির নাম পিয়ালির পাসওয়ার্ড। এবং আপনি যেটা বলছেন যে জীবনধারার পরিবর্তনের সাথে সাথে চলচ্চিত্রেও পরিবর্তন এসছে, চলচ্চিত্রও এগিয়েছে, টেকনিকের দিক থেকেও এগিয়েছে। পিয়ালির পাসওয়ার্ডেও আমরা সেটা দেখি যে এখানে শুধু বাংলা নয়, সংলাপ ইংরেজিতেও আছে। সুতরাং এবং যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ ধারণ করা হয়েছে ছবিটি। যদিও বাঙালিরাই অভিনয় করছেন, বাঙালিদেরই জীবন, কিন্তু তারপরেও এই যে ঘটনাটি, পিয়ালির পাসওয়ার্ডের মতো একটি ছবি হচ্ছে, এই ধরনের ছবি আপনার কাছে কেমন মনে হচ্ছে? দেখুন, পিয়ালির পাসওয়ার্ডটা অ্যাকসেপ্ট করার মুখ্য উদ্দেশ্য ছিল যে আমার মনে হয়েছে রাজ বাসু বাংলা ছবিকে একটা ইন্টারন্যাশনাল জায়গায় নিয়ে যাবার চেষ্টা করছেন। সেইটা আমার প্রধান কারণ লেগেছিল। এবং আমার চরিত্রটা ওয়াজ রিয়েলি নাইস, আর খুবই একটা ইমোশনাল দিক ছিল চরিত্রটার ভেতরে। শুধুমাত্র ইমোশনাল দিক ছিল না, একটা প্র্যাকটিক্যালিটিও ছিল পুরো ব্যাপারটার মধ্যে। যে এই যে কম্বিনেশন অফ প্র্যাকটিক্যালিটি অ্যান্ড ইমোশনের যেই জায়গাটা, সেটা খুব ইন্টারেস্টিংলি রাজ বার করার চেষ্টা করেছিল ছবিতে। বহু ইন্টারন্যাশনাল অ্যাক্টার্সরা এই ছবিতে অভিনয় করেছে। যেটা আপনি বললেন যে বাংলা
ছবিকেই হাইলাইট করার জন্য, কিন্তু বাংলা ছবি কিন্তু বাঙালিরা কিন্তু আজকে বহু জায়গায় ছড়িয়ে গেছে। বাংলা ভাষাটাই কিন্তু শুধুমাত্র আজকে বাঙালিদের উপজীব্য নয়। আজকে বাঙালিরাও কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে থাকছে এবং সেই কালচারের সঙ্গে কিভাবে অ্যাডাপ্ট করছে সেটা কিন্তু এই ছবির বক্তব্য ছিল। বাঙালিরা শুধু যে অ্যাডাপ্ট করছে তাই নয়, তাদের যে দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম তারাও তারাও কিন্তু অ্যাডাপ্ট আজকাল করছে, অন্য অ্যাবসলিউটলি। ভাষায় কথা বলছে। তো বাংলা চলচ্চিত্রের পাশাপাশি আপনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন, কিন্তু আমি আরেকটু এগিয়ে যেতে চাই, সেটি হচ্ছে ইংরেজি ছবিতে অভিনয়ের কোনো রকম ইচ্ছে বাসনা কি আপনার আছে কিনা, বা সেরকম কোনো চিন্তা ভাবনা? হ্যাঁ, নিশ্চয়ই আছে। তবে আমি জাস্ট একটা ইংরেজি ছবি কমপ্লিট করলাম আমোল পালেকরের। আপনারা জানেন নিশ্চয়ই, আমোল পালেকর খুব বিখ্যাত পরিচালক। ওনার একটা ছবি আমি জাস্ট কমপ্লিট করলাম, সিকিমে আমরা শ্যুট করলাম, আমি, রজত কাপুর আর অন্তরা মালি। তো ওটাও খুব একটা ইমোশনাল, একটা হিউম্যান একটা অ্যাসপেক্ট গল্পের ছিল। তো সেটা কমপ্লিট করলাম। তবে আপনি যেটা বলছেন কোট অন কোট হলিউড ইংলিশ ফিল্ম, সেই ছবির অফার এখনও আমি পাইনি। তবে যদি কোনো দিন পাই, নিশ্চয়ই তার সদ্ব্যবহার করার চেষ্টা করব। একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আপনি বলছিলেন যে কোনো প্রাতিষ্ঠানিক অভিনয় শিক্ষা আপনার ছিল না যখন আপনি শুরু করেছেন, এবং তারপরেও আপনি আস্তে আস্তে শিখে নিয়েছেন, রপ্ত করে নিয়েছেন অভিনয় কৌশল। একটা চরিত্রকে যখন আপনি অ্যাপ্রোচ করেন, একটা চরিত্রের একটা সংলাপ, একটা স্ক্রিপ্ট যখন আপনি পড়েন এবং একটা চরিত্রকে যখন আপনি রূপ দেন, আপনি সেই চরিত্র চিত্রায়নের বিষয়টিকে কিভাবে অ্যাপ্রোচ করেন, কিভাবে মোকাবিলা করেন একজন অভিনেত্রী হিসেবে? আহ, আমার চরিত্রটা আমার পরিচালকের কাছ থেকে জানাটা খুব ইম্পর্ট্যান্ট, এবং একটা চরিত্রর মধ্যে তার ভয়েস কি হবে, তার চেহারা কীরম হবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কী হবে, সেটা কিছুটা অবজারভেশনের উপর ডিপেন্ড করে। এবং পরিচালক যেই মানে ছবিটা আমাকে দেন, আমি তার উপরই ওয়ার্কআউট করার চেষ্টা করি যে কোনো চরিত্র। অভিনয়ের বাইরেও আপনার একটা জীবন আছে। আপনি অভিনয়ের বাইরে চ্যারিটির কাজের সাথে যুক্ত আছেন, আপনি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য কাজ করছেন, এবং আপনার নাচের দল আছে। অভিনয়ের বাইরের জীবন সম্পর্কে আমাদের যদি কিছু বলেন। অভিনয়ের বাইরের জীবনে আমি খুবই অ্যাক্টিভ। আমি মনে করি যে আমি যেহেতু একজন রেসপন্সিবল সিটিজেন, এবং আমি মনে করি যে আমার যেই পজিশনিংটা আছে সেটা দ্বারা যদি আমি কিছু ভালো কাজ করতে পারি, যদি আমি কিছু এক্সাম্পল সেট করতে পারি, কারণ আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে, আমাদের কথা মানুষ শুনতে চায়, আমাদের আমাদের সম্বন্ধে মানুষ জানতে চায়। তো আমাদের দ্বারা যদি মানুষকে কিছু পজিটিভ আমরা কমিউনিকেট করতে পারি, তার আউটকামটা যদি কিছু ভালো কিছু হয় সোসাইটির জন্য, আমি সেটার জন্য চেষ্টা করব ডেফিনেটলি। তাই জন্য আমি এই প্রয়াসগুলো নিয়েছি। ডেফিনেটলি থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়ার সঙ্গে বহুদিন ধরে যুক্ত, কারণ আমি থ্যালাসেমিয়ার সেন্টারে যখন ভিজিট করেছি, দেখেছি বাচ্চারা কিভাবে কষ্ট পাচ্ছে, তাদের ওই ইনজেকশন দিয়ে দিয়ে তাদের ব্লাডের রাখতে হয় ঠিকমতো। তো সেই জন্য আমরা কিছু মুভমেন্ট করেছিলাম সেটা নিয়ে, যাতে তাদের জন্য ওই ডেসফেরেল ইনজেকশনসগুলো আমরা কিনতে পারি। আর ডেফ অ্যান্ড ডাম্ব সোসাইটি আছে, স্ট্রিট চিলড্রেনদের আছে, যেখানে আপনাদের রেড লাইট এরিয়ার বাচ্চাদের জন্য কিছু রিহ্যাবিলিটেশন সেন্টার করা হচ্ছে, যেখানে ওরা থাকতে পারে। মানে তো আমি অনেকগুলো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখি, এবং নাচ আমার একটা প্যাশন, এবং নাচের আমার নিজের প্রোডাকশন হাউস আছে, এবং সেখান থেকে আমি প্রত্যেক বছর একটা করে ট্যাগরের ডান্স ড্রামা, রবীন্দ্রনাথ ঠাকুরের ডান্স ড্রামা করি, এবং সেটা আমার নিজের একটা স্যাটিসফ্যাকশন বলতে পারেন, যে কারণ আমি নাচ খুব ভালোবাসি। ঋতুপর্ণা সেনগুপ্তা, আপনি আমাদের সময় দিয়েছেন, ওয়াশিংটনে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।